শেষ পর্বে আমরা দেখেছিলাম ইয়ান রকরাজার সিটিতে এসে জানতে পারে সিংলিকে মোচেং ধরে নিয়ে গেছে। এরপর সে হাইবোডংকে সাথে নিয়ে মোচেং এর ক্ল্যানে যায়। সেইখানে তারা জানতে পারে মোচেং মানুষ আর ম্যাজিক্যাল বিস্ট মেরে তাদের শক্তি নিজের মধ্যে গ্রহণ করে, আর সেই কারণেই সিংলিকে ধরে নিয়ে এসেছে। এরপর তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়। সেই সময় সিংলি আহত হলে লোমান সিংলিকে নিয়ে ম্যানশনে চলে যায়। অন্যদিকে মোচেং তার শক্তি দিয়ে দানবে রূপ নেয়। তাদের হারানোর জন্য ইয়ান দুইটি স্বর্গীয় আগুন একসাথে করে আঘাত করে। এই আঘাতে ইয়ানকে বাঁচাতে মাস্টার নিজের আত্মা বিসর্জন দিয়ে ঘুমিয়ে পড়ে। এইটা দেখে ইয়ান অনেক কান্না করে। প্রিয় দর্শক, আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে এখনই ঘুরে আসুন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে দেখে নিতে পারেন। দর্শক, চলুন শুরু করি আজকের সিরিজ নিয়ে এক চমৎকার যাত্রা। সিরিজের শুরুতে দেখা যায় ইয়ান অন্য জগৎ থেকে বের হয়ে আসে এবং আকাশ থেকে অজ্ঞান অবস্থায় নিচে পড়ে যাচ্ছে। সেই সময় হাইবোডং তাড়াতাড়ি তাকে বাঁচিয়ে রকরাজার সিটিতে নিয়ে আসে। রাতে হঠাৎ এক দেয়ালে কুইন মেডুসার ছায়া দেখা যায়, আর এইখানেই সিজন 3 শেষ হয়। এরপর সিজন 4 এর শুরুতে আমরা জিয়া সিং তিয়ান নামের একজনকে দেখতে পাই, আর তার সাথে ইউনকে দেখতে পাই। জিয়া সিং তিয়ান জিয়ামা সাম্রাজ্যের রাজপরিবারের প্রধান এবং সে ডৌয়াং লেভেলের একজন যোদ্ধা। তারা সেই জায়গায় আসে যেখানে ইয়ান তার স্বর্গীয় আগুন দিয়ে মোচেংকে শেষ করেছিল, আর তখনই ইয়ান তার প্রিয় মাস্টারকে হারিয়েছে। জিয়া সিং তিয়ান ইউনকে বলে এইখানে খুব বড় শক্তির বিস্ফোরণ হয়েছে, সেই সময় আমি থাকলেও গুরুতরভাবে আহত হতাম। তখন ইউন বলে এইখানে 4 জন ডৌয়াং এর গন্ধ পাচ্ছি এবং আমার মনে হচ্ছে সবাই জিয়ামা সাম্রাজ্যের বাহিরে থেকে এসেছে। ঠিক সেই সময় ইউন একটা জিনিস পায় যা একসময় সে ইয়ানকে দিয়েছিল, তাই সে বুঝতে পারে ইয়ান এইখানে এসেছিল। তবে এই বিষয়ে জিয়া সিং তিয়ানকে কিছুই বলে না। এরপর ইউন বলে পাশে মোচেং এর ক্ল্যান আছে আর সে আমাদের লোক, তাই খবর নিয়ে জানবো কি হয়েছে, তারপর তোমাকে জানাবো। তখন জিয়া বলে ঠিক আছে, বাকি দায়িত্ব তোমার উপরে রইলো। এরপর জিয়া সেখান থেকে চলে যায়। অন্যদিকে রকরাজার সিটিতে আমরা লুবুকে দেখতে পাই। তাকে আগে এখানে আনা হয়েছিল সিংলির খবর নেয়ার জন্য। তারপর থেকে লুবু এইখানেই আছে। আজ সে একটা স্টান লিজার্ড নিয়ে এসেছে। সেই সময় লি সেইখানে এসে সুইলানকে জিজ্ঞাসা করে এইগুলা কি। তখন সুইলান বলে লুবু এটা ধরে নিয়ে এসেছে সৈন্যদের মজা দেওয়ার জন্য। এরপর লি সরাসরি ইয়ানকে দেখতে যায়। সেইখানে ডিং আগে থেকেই ছিল এবং লিকে বলে 5 দিন হয়ে গেছে, কিন্তু এখনো ইয়ানের অবস্থা তেমন ভালো হয়নি। আমি ইতিমধ্যে শিমং সিটির সব চিকিৎসক ও আলকিমিস্টের সাথে কথা বলেছি, কিন্তু তারা কেউই তাকে ভালো করতে পারেনি। ঠিক সেই সময় সুইলান সেইখানে এসে বলে প্রধান লুবু সেই মেডিকেল বিস্ট ছেড়ে দিয়েছে, তাই তাড়াতাড়ি বাহিরে আসো। এরপর তারা বাহিরে যায়। অন্যদিকে দেখা যায় কেউই মেডিকেল বিস্টের সাথে পেরে উঠছে না। ঠিক তখন লি সেইখানে এসে তার বিদ্যুৎী শক্তি দিয়ে আক্রমণ করে। ম্যাজিক্যাল বিস্ট লিকে নিয়ে এদিক সেদিক ঘুরতে থাকে। অন্য পাশ থেকে ডিং তার শক্তি দিয়ে আক্রমণ করতে থাকে, আর পাশে বসে লুবু এইসব দেখে মজা নিতে থাকে। এরপর লি আবার আক্রমণ করে, কিন্তু বিস্টের কিছুই হয় না। উল্টো বিস্টটা তার শক্তি জাগ্রত করে বিষাক্ত নিঃশ্বাস ছুড়ে মারে। এতে সবাই কিছুটা অসুস্থ হয়ে যায়। সেই সুযোগে বিস্টটা লিয়ের উপর আক্রমণ করে এবং এক আঘাতে তাকে আকাশে ছুড়ে মারে। এরপর তাকে খেয়ে ফেলার জন্য আকাশের দিকে লাফ দেয়। লি তখন অসহায়ের মতো নিচের দিকে তাকিয়ে থাকে, আর অন্য পাশ থেকে ডিং তার ভাইকে বাঁচাতে ছুটে যায়। ঠিক সেই সময় লুবু বিস্টটাকে আঘাত করে মেরে ফেলে। তখন সবাই লুবু লুবু বলে আনন্দ করে। এরপর ডিং লুবুকে ধন্যবাদ জানায়। তখন লুবু বলে এইসবের দরকার নেই, শুনেছি ইয়ানের অবস্থা খুবই খারাপ, সে মারা যেতে পারে, আর যদি মারা যায় তাহলে এই ক্ল্যানের কি হবে। এটা বলে লুবু সেইখান থেকে চলে যায়। তখন লি ডিংকে বলে লুবুর সাহস হয় কিভাবে ইয়ানকে নিয়ে এইসব কথা বলার। তখন ডিং বলে চিন্তা করো না, আমার একটা পরিকল্পনা আছে। অন্যদিকে দেখা যায় ইয়ান তার কল্পনার জগতে চলে গেছে। সেইখানে একটা লাল রঙের দানব তার উপর আক্রমণ করছে, আর ইয়ান সেই দানবের সাথে যুদ্ধ করছে। এক পর্যায়ে দানবটা ইয়ানকে ধরে ফেলে এবং বলে এই শক্তি দিয়ে তুমি নালানের সাথে যুদ্ধ করতে পারবে না। ঠিক তখন ইয়ান তার তলোয়ার দিয়ে আঘাত করে। আঘাত পেয়ে দানবটা সরে গিয়ে বলে যদি পারো আমাকে মেরে দেখাও। ইয়ান আবার 2টা স্বর্গীয় আগুন একসাথে করে এংরি লোটাস বানাতে শুরু করে। তখন দানবটা বলে ইয়ান এই শক্তি তোমার না। তখন ইয়ান বলে এই শক্তি আমার, অন্য কারো না। তখন আবার দানবটা বলে ঠিক আছে, আমাকে মেরে ফেলো। এরপর ইয়ান আবার এংরি লোটাস বানায় এবং চিৎকার করে বলে মাস্টার আমি এংরি লোটাস বানাতে পেরেছি। এরপর সে দানবের দিকে এংরি লোটাস ছুঁড়ে মারে। ঠিক তখন দেখা যায় সেই দানবটা আসলে ইয়ানের মাস্টার। এইটা দেখে ইয়ান কেঁদে ফেলে। তখন মাস্টার বলে
ইয়ান, তুমি এংরি লোটাস বানাতে পেরেছো ঠিকই, কিন্তু সেই সাথে আমাকে মেরে ফেলেছো। এই কথা শুনে ইয়ান অনেক কান্না করে। এরপর সেখানে একটা বিস্ফোরণ হয়, আর সাথে সাথেই ইয়ানের জ্ঞান ফিরে আসে। সে আবার মাস্টারকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। মন খারাপ করে মাস্টারের কথাগুলো ভাবতে থাকে। মাস্টার বারবার নিষেধ করেছিল এই শক্তি ব্যবহার করো না, কিন্তু ইয়ান তার কথা শোনেননি, তাই আজ তার এই পরিণতি হয়েছে। এরপর সেখানে ডিং আর লি আসে এবং ইয়ানকে দেখে খুশি হয়। ঠিক তখন হাইবোডং সেইখানে আসে। তখন ডিং হাইবোডংকে বলে, ইয়ান মোচেংকে মেরেছে, তাই এই বিষয়ে কারোর সাথে আলোচনা করো না, কারণ মোচেং ছিল মিস্টি ক্লাউড সেক্টরের একজন, তাই পরে ঝামেলা হতে পারে। তখন হাইবোডং বলে, ঠিক আছে, আমি কাউকেই কিছু বলবো না। তখন দেখা যায় হাইবোডং এর চেহারা আগের থেকে অনেক ভালো হয়েছে। বৃদ্ধ অবস্থা থেকে ধীরে ধীরে সে আগের অবস্থায় ফিরে যাচ্ছে। এরপর ডিং এবং লিয়ানকে বলে, তুমি আরাম করো, পরে আবার তোমার সাথে কথা হবে। এরপর তারা দুজন সেইখান থেকে চলে যায়। এরপর ইয়ান হাইবোডংকে স্পিরিচুয়াল রিকভারি পার্পল পিলের রেসিপি দেয়। তারপর বলে, এংরি বুড্ডা লোটাস ফ্লেমের কারণে আমার আত্মার শক্তির অনেক ক্ষতি হয়েছে, তাই তোমার জন্য আমি পিল বানাতে পারবো না। তুমি অন্য কোনো ভালো আলকেমিস্ট দিয়ে পিল বানিয়ে নিও। তখন হাইবোডং বলে, আত্মার শক্তি ফিরিয়ে আনার কিছু পিল আছে, যেগুলো দিয়ে আত্মাকে পুনরুদ্ধার করা যায়, তবে সেই পিল বানানোর রেসিপি আমার জানা নেই। তুমি মাইটল্যান্ডের অ্যাকশন হাউসের সদর দপ্তরে পেয়ে যাবে। এটা শুনে ইয়ান বলে, জায়গাটা কোথায়? তখন হাইবোডং বলে, এটা জিয়ামা সাম্রাজ্যের রাজধানীতে। এরপর ইয়ান সিদ্ধান্ত নেয় সেইখানে যাবে এবং মনে মনে বলে, মাস্টার, আমি আবার তোমাকে ফিরিয়ে আনবো। অন্যদিকে দেখা যায় ডিং লিকে বলে, আমরা সবসময় ইয়ানের উপর নির্ভর করতে পারি না, আর এখন লুবুর ব্যাপারে ইয়ানকে কিছুই জানানো যাবে না, কারণ তার এখন বিশ্রামের দরকার। ঠিক তখন হাইবোডং সেইখানে আসে। ডিং বলে, হাইবোডং, আমরা চাই ইয়ানের জ্ঞান ফিরে আসার বিষয়টা গোপন রাখতে, আর তোমার ব্যাপারেও সবাইকে জানিয়ে দিব যে তুমি চলে গেছো। এতে আমাদের আসল শত্রুরা বেরিয়ে আসবে। এই কথা শুনে হাইবোডং বলে, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো। মাঝে মাঝে নিজের ক্ল্যানের জন্য এই ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে হয়। অন্যদিকে ইয়ান ধ্যানে বসে তার শক্তি ফিরে পেতে চেষ্টা করে। সেই সময় তার পাশেই স্নেক রূপে কুইন মেডুসাকে দেখতে পায়। তখন ইয়ান বলে, ছোট্ট বন্ধু, চুপচাপ এখানে বসে থাকো, আমার তাড়াতাড়ি সুস্থ হতে হবে। এরপর মাস্টারের আত্মাকে জাগ্রত করার জন্য পিল বানাতে হবে, আর তার আগে সেই পিলের উপাদান খুঁজতে যেতে হবে। এরপর ইয়ান তার প্রোফাইল লোটাস শিট খায় এবং শরীরের ভেতরে সবকিছু ঠিক করার চেষ্টা করে, কিন্তু শিডে প্রচুর শক্তি থাকায় ইয়ান তা নিয়ন্ত্রণ করতে পারে না। সে ফ্লেম মন্ত্রের শক্তির সাথে মিশিয়ে আবার চেষ্টা করে, কিন্তু এত শক্তি নিয়ন্ত্রণে আনা তার পক্ষে সম্ভব হয় না। তখন ইয়ান বুঝতে পারে তার লোটাসে প্রচুর শক্তি আছে, কিন্তু শরীর দুর্বল থাকায় নিয়ন্ত্রণ করতে পারছে না। তবে এখন যদি এই শক্তি অন্যদিকে স্থানান্তর করা যায়, তাহলে তার শরীর ঠিক হয়ে যাবে। ঠিক তখন ইয়ানের পাশের স্ন্যাকটির কথা মনে পড়ে। তখন সেই স্ন্যাকটিকে হাতে নিয়ে আঙুলে কামড় দিতে বলে। স্ন্যাকটি কামড় দেয়, আর সাথে সাথে ইয়ানের শিরের শক্তি স্ন্যাকের মধ্যে যেতে শুরু করে। এক সময় দেখা যায় স্ন্যাকটি প্রচুর শক্তি নিতে থাকে। ঠিক সেই সময় একটা বিস্ফোরণ হয়, আর তখন আমরা কুইন মেডুসাকে দেখতে পাই। ইয়ানের দেওয়া শক্তি পেয়ে কুইন মেডুসা স্নেকের রূপ থেকে আত্মার রূপে মানুষ হয়ে যায়। ইয়ান অবাক হয়ে যায়, কুইন মেডুসার দিকে তাকিয়ে থাকে। তখন কুইন মেডুসা ইয়ানের আঙুল ছাড়ে না। ইয়ান আঙুল সরানোর চেষ্টা করে, কিন্তু কুইন মেডুসা জোরাজুরি করতে থাকে এবং আবার তার আঙুল থেকে শক্তি নিতে শুরু করে। ইয়ান মনে মনে ভাবে, আচ্ছা, কিছুক্ষণ শক্তি নিলে আমার জন্য আরো ভালো হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরও দেখা যায় কুইন মেডুসা এখনো তার শরীর থেকে শক্তি নিচ্ছে। তখন ইয়ান বলে, আমাকে ছেড়ে দাও, আমি জানি তুমি কুইন মেডুসা হলেও এখন তোমার মধ্যে সেই শক্তি নেই যে আমাকে মেরে ফেলতে পারবে, তাই বলছি ছেড়ে দাও, না হলে তোমাকে গ্রিন লোটাস স্বর্গীয় আগুন দিয়ে আবার আগের মতো পুড়িয়ে মারবো। এরপর কুইন মেডুসা তার আঙুল ছেড়ে দেয়। এরপর ইয়ান অন্য পাশে সরে যায় এবং তার স্বর্গীয় আগুন বের করে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। তখন কুইন মেডুসা বলে, তুমিই প্রথম মানুষ যে আমাকে হুমকি দেওয়ার সাহস দেখিয়েছো। তখন ইয়ান বলে, আর তুমি প্রথম মেয়ে যে আমাকে কামড় দেওয়ার সাহস দেখিয়েছো। তখন কুইন মেডুসা বলে, তোমার শক্তি দেখেই বোঝা যাচ্ছে তুমি গ্রিন লোটাস স্বর্গীয় আগুন গ্রহণ করেছো, কিন্তু আমি কখনো ভাবিনি এই শক্তি তুমি পাবে। আমি ইচ্ছা করেই সেই দিন তোমাকে বাঁচিয়েছিলাম, আর আজ তুমি এত বড় শক্তির মালিক হয়েছো। এইটা দেখে পিলকিং হয়তো অনেক হতাশ হয়েছে, আর সত্যি বলতে অনেকদিন পর তোমার মতো সাহসী কাউকে দেখলাম। তখন ইয়ান বলে, আর এই কারণেই তোমার স্নেক রূপ আমার সাথে ঘুরে বেড়াচ্ছে। তখন কুইন মেডুসা বলে, এখন তুমি কি চাও?
আমি তোমাকে মাস্টার বলি? মনে রেখো, আমি এখনো পুরোপুরি আমার আসল রূপে ফিরে আসিনি। আর যখন ফিরবো তখন হয়তো তোমাকে মেরে ফেলবো। আর আমার মাস্টার হতে পারবে এমন কারো জন্মই হয়নি। এরপর কুইন মেডুসা ধীরে ধীরে আবার স্ন্যাক হয়ে যায় আর ইয়ান শান্তভাবে মাটিতে বসে পড়ে। অন্যদিকে মিস্টি ক্লাউড সেক্টরে দেখা যায় নালান তার মাস্টার ইয়ঞ্জিকে বলছে, আজ আমি গেইয়ের সাথে মোচেং এর জন্মদিনে গিয়েছিলাম। এরপর সেইখানে দুইজন লোক আসে। এর মধ্যে একজন ডৌয়াং লেভেলের যোদ্ধা ছিল আর একজনের লেভেল জানি না। তারা মোচেং এর আসল রূপ দেখিয়েছে। মোচেং অনেক বছর ধরে মানুষ আর মেডিকেল বিস্ট মেরে তাদের শক্তি নিজের মধ্যে গ্রহণ করত। এই কাজের কারণে আমাদের সেক্টরের সুনাম নষ্ট হয়েছে। তখন ইউনল্যাং জিজ্ঞাসা করে, মোচেং এই কাজ করেছে, এর কোনো প্রমাণ পাওয়া গেছে? তখন গেইয়ে বলে, তারা দুইজন সেই প্রমাণ দেখিয়েছে আর এই বিষয়ে মোচেং কিছুই বলেনি, মানে ঘটনা সত্যিও হতে পারে। তখন ইয়ঞ্জি জিজ্ঞাসা করে, ডৌয়াং যোদ্ধা কি কালো পোশাক পরে এসেছিল? তখন নালান বলে, না, তবে তারা মাস্ক পরেছিল। এরপর এসব ঝামেলা দেখে আমরা সেইখান থেকে চলে এসেছি। তখন ইউনলিং বলে, ইউন প্রধান, আমার মনে হয় না এই বিষয় নিয়ে ভাবা আমাদের জন্য ভালো হবে, কারণ শুনেছি 4জন ডৌয়াং লেভেলের যোদ্ধা মিলে মোচেংকে মেরেছে আর মোচেং তার ভুলে শাস্তি পেয়েছে। এর মধ্যে আমাদের কিছুই করার নেই। তখন নালান বলে, যদি খুঁজে বের না করো কে মেরেছে তাহলে আমাদের ক্ল্যানের সম্মান কিভাবে ফিরে আসবে? তখন ইউনলিং বলে, আমাদের ক্ল্যানের আগের প্রধান ধ্যানে আছে আর এখন ইউন প্রধানই একমাত্র ডৌয়াং লেভেলের যোদ্ধা। তাই বেশি বাড়াবাড়ি করলে যদি সেই 4জন ডৌয়াং যোদ্ধা আমাদের ক্ল্যানে আক্রমণ করে তাহলে আমরা সেই যুদ্ধে টিকতে পারবো না। তাই আমাদের ঝামেলায় না জড়ানোই ভালো। এই কথা শুনে ইউন বলে, একদম ঠিক বলেছো। তাছাড়া ইয়ানের সাথে নালানের যুদ্ধ সামনেই আসছে, তাই নতুন করে আর কোনো ঝামেলায় জড়াবো না। অন্যদিকে রকরাজার সিটিতে ডিং ও লির কাছে কিছু সৈন্য এসে বলে, আমরা সবাই এই ক্ল্যানকে উন্নত করতে অনেক অবদান রেখেছি, কিন্তু সেই অনুযায়ী তোমরা ক্ল্যানের মান উন্নত করতে পারোনি। তাই এখন আর তোমাদের আন্ডারে কাজ করব না। আমরা এমন লোকের অধীনে কাজ করব যার অনেক শক্তি আছে। এই কথা শুনে লি খুব রেগে যায়। তখন ডিং তাকে থামায়। ঠিক তখন পেছন থেকে লুবো আসে। আসলে ইয়ানের অসুস্থতার সুযোগ নিয়ে লুবো এখন রকরাজার সিটির প্রধান হতে চায়। অন্যদিকে ইয়ান এখন গ্রিন লোটাস স্বর্গীয় আগুন ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে। সে ছোট্ট স্ন্যাকটিকে অ্যামেথিস্ট এসেন্স দেয় আর স্ন্যাকটি অল্প খায়। এরপর ইয়ান আবার আগুন নিয়ন্ত্রণের অনুশীলন চালিয়ে যায়। এরপর ভুলে স্বর্গীয় আগুন স্ন্যাকের দিকে চলে যায়। তখন স্ন্যাকটি অ্যামেথিস্ট এসেন্সের ক্ষমতা ব্যবহার করে পার্পল ফ্লেম দিয়ে আক্রমণ প্রতিরোধ করে। ইয়ান লক্ষ্য করে দেখে স্ন্যাকটি অল্প পার্পল ফ্লেম খেয়েও প্রতিরোধ করার সময় অনেক বেশি পার্পল ফ্লেম বের করেছে। তখন ইয়ান ধারণা করে হয়তো এটা স্ন্যাকটির মুখের লালার কারণে হয়েছে। অন্যদিকে লুবু ডিংও লিকে বলে, তোমাদের লোকজন একদম ঠিক বলেছে, এই ক্ল্যানের মধ্যে শক্তিশালী লোকই প্রধান হওয়া উচিত। সেই সময় লি রেগে যায়। তখন ডিং বলে, লুবু, আমাদের এইখানে কাউকে জোর করে রাখা হয় না, তাই তোমার ইচ্ছা হলে চলে যেতে পারো। তখন লুবু বলে, মরুভূমির ক্ল্যানের প্রধান সবসময় শক্তিশালী হয়। তোমাদের ক্ল্যানে এতদিন ইয়ান ছিল বলেই কিছুই বলিনি, না হলে কবেই তোমাদের শেষ করে দিতাম। ঠিক তখন লুবুর লোকজন এবং লির কিছু সৈন্য তাদের ঘিরে ফেলে। তখন ডিং বলে, লুবু, তোমার সব লোক চলে এসেছে? তখন লুবু বলে, হ্যাঁ এসেছে, আর ইয়ান মারা গেছে, তাই আজ তোমাদের কেউই এইখান থেকে বাঁচাতে পারবে না। তখন ডিং হাততালি দেয় আর তার নিজের লোকজন বের হয়ে আসে। তারপর লুবুর দলের সব সৈন্যকে ধরে নিয়ে যায়। তখন লুবু বলে, অনেক বুদ্ধি দেখিয়েছো, কিন্তু ভুলে যেও না আমার শক্তির সাথে তোমরা পারবে না। এরপর সে তার চিশক্তি নিজের মধ্যে জাগ্রত করে। তখন অন্য পাশ থেকে ডিং আর লি একসাথে লুবুর উপর আক্রমণ করে। এরপর তাদের মধ্যে তলোয়ারের তীব্র যুদ্ধ হয়। সেই সময় আকাশে বিদ্যুৎ চমকে ওঠে। তখন লি সেই শক্তি নিতে যায় আর এইদিকে ডিং তার চিশক্তি দিয়ে লুবুর 2 পা আটকে ফেলে। এরপর লি সেই বিদ্যুৎ নিয়ে লুবুর উপর আক্রমণ করে আর লুবু অনেকটা কাবু হয়ে যায়। কিন্তু সাথে সাথেই লুবু আবার তার তলোয়ার দিয়ে তাদের দুইজনের উপর আক্রমণ করে। অন্যদিকে ইয়ান কিছু পার্পল ফ্লেম পিল বানায়। ঠিক তখন বাহিরে থেকে যুদ্ধের শব্দ শুনতে পায়। তখন ইয়ান ঘর থেকে বের হয়ে আসে। তখন দেখে হাইবোডং বাহিরে দাঁড়িয়ে আছে। এরপর ইয়ান বলে, বাহিরে তলোয়ারের শব্দ শুনে মনে হচ্ছে এটা কোনো ট্রেনিং না, আসলেই যুদ্ধ হচ্ছে। তখন হাইবোডং বলে, লুবু ভেবেছে তুমি মারা গেছো, তাই সে রকরাজার সিটি দখল করতে এসেছে আর ডিং আমাকে এই যুদ্ধে অংশ নিতে মানা করেছে, তাই এখানে দাঁড়িয়ে আছি। এই কথা শুনে ইয়ান দ্রুত সেই দিকে দৌড় দেয়। অন্যদিকে তাদের মধ্যে যুদ্ধ চলতেই থাকে। এক পর্যায়ে লি তার শক্তি দিয়ে লুবুর আর্মার ভেঙে ফেলে। অন্য পাশ থেকে ডিং একের পর এক আক্রমণ করে লুবুর পেটে তলোয়ার ঢুকিয়ে দেয়। এরপর ডিং বলে, লুবু আত্মসমর্পণ করো। তখন লুবু তার পেটের তলোয়ার বের করে ফেলে দেয়। এরপর হঠাৎ করেই
ডিং এর গলা চেপে ধরে। তখন বাকি সবাই আতঙ্কিত হয়ে ওঠে। সেই সময় লি আবার লুবুর উপর আক্রমণ করে, কিন্তু লুবু ডিং এর গলা চেপে ধরেই লিকে দূরে ছুঁড়ে মারে। এরপর লুবু ডিংকে বলে, আজ তোমার শেষ দিন। তারপর সে তলোয়ার নিয়ে ডিংকে মেরে ফেলতে যায়। অন্য পাশ থেকে সুইলান তার দিকে এগিয়ে আসতে থাকে, কিন্তু ঠিক সেই সময় ইয়ান এসে লুবুকে ঘুষি মারে আর লুবু দূরে গিয়ে পড়ে। তখন আশেপাশে সবাই অবাক হয়ে যায়। এরপর ইয়ান লুবুর কাছে গিয়ে বলে, তুমি নাকি ভেবেছো আমি মারা গেছি? তখন লুবু অবাক হয়ে যায় আর সে বুঝতে পারে ডিং ইচ্ছে করেই মিথ্যে কথা ছড়িয়েছে। এরপর ইয়ান একটা পার্পল পিল খায়, তারপর এক হাতে পার্পল ফ্লেম নেয় আর অন্য হাতে গ্রিন লোটাস ফ্লেম। এরপর আবার এংরি লোটাস বানাতে শুরু করে। এইটা দেখে হাইবোডং বলে, তুমি আবার সেই লোটাস বানাচ্ছ? এবার সবাই মারা যাব। তারপর হাইবোডং সেইখান থেকে সরে যায়। সেই সময় ইয়ান বাকি সবাইকেও সরে যেতে বলে। এরপর ইয়ান এংরি লোটাস বানিয়ে ফেলে। অন্যদিক থেকে লুবু তার চিশক্তি দিয়ে ইয়ানের দিকে আক্রমণ করতে আসে। সেই সময় ইয়ান তার লোটাস লুবুর দিকে ছুঁড়ে মারে। তখন লুবু তার তলোয়ার দিয়ে লোটাসে আঘাত করে আর লোটাস সাথে সাথেই বিস্ফোরিত হয়। লুবু আহত হয়ে মাটিতে পড়ে যায়। তখন হাইবোডং মনে মনে বলে, ইয়ান চমৎকার ভাবে এংরি লোটাস বানিয়েছে। সে ধীরে ধীরে অনেক শক্তিশালী হয়ে উঠেছে। এরপর ইয়ান লুবুকে শেষ করে দিতে যায়। তখন ডিং বলে, আমার সিটিতে আলাদা নিয়ম আছে এই ধরনের সমস্যা সমাধানের জন্য, তাই লুবুকে আমাদের কাছে ছেড়ে দাও। তারপর ইয়ান ছেড়ে দেয়। রাতে ইয়ান মাস্টারের কথা মনে করে খুব কষ্ট পায় আর বসে বসে লাল পানি খায়। তখন হাইবোডং সেইখানে এসে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে অনেক কষ্টে আছো। আসলে রাতে বসে অতীতের কথা মনে করা ভালো। আর তুমি এখন কেমন আছো? তখন ইয়ান বলে, আমরা কাল সেই সিটিতে যাব আর পিল নেব, যেগুলো দিয়ে আবার আত্মাকে জাগ্রত করতে পারবো। তখন হাইবোডং বলে, আচ্ছা ঠিক আছে। এরপর হাইবোডং সেইখান থেকে চলে যায় আর ইয়ান তার ঘরে চলে যায়। তবে ইয়ান তার মাস্টারের কথা ভেবে আবার লাল পানি খেতে শুরু করে। তখন ডিঙানলি সেইখানে আসে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তখন ইয়ানলিকে 1 ক্লাস মিডিয়াম টেকনিক এবং 1 ক্লাস অ্যাডভান্স ডো স্কিল দেয় আর বলে, এখন থেকে লুবুর মতো যোদ্ধাদের সাথে তুমি সহজেই পারবে, তাই চিন্তা করো না। এটা পেয়ে লি অনেক খুশি হয়। এরপর ডিং ইয়ানকে বলে, সব কষ্ট নিজের ভেতরে চেপে রেখো না, যদিও আমরা তোমাকে সাহায্য করতে পারবো না। তখন ইয়ান বলে, আমি অনেক বড় একটা ভুল করেছি আর সেই ভুলের জন্য নিজেকে কোনোদিন মাফ করতে পারবো না। তখন ডিং বলে, আমরা সবাই কোনো না কোনো সময় ভুল করে ফেলি। তখন লি বলে, হ্যাঁ, আমার ভুলের কারণে একবার ডিং এর মারা যাওয়ার অবস্থা হয়েছিল আর সাথে ক্ল্যানের সবারও। তবে ভাগ্য ভালো ছিল, তাই সবাই বেঁচে গিয়েছিলাম। এই বলেই লি আর ডিং হাসতে থাকে আর তাদের হাসি দেখে ইয়ানও একটু হাসে। এরপর ডিং বলে, ইয়ান, আমি জানি তুমি এই 3 বছর ধরে অনেক কষ্ট করছো নালানের সাথে যুদ্ধ করার জন্য। এখন তোমার প্রস্তুতি কেমন হয়েছে? তখন ইয়ান বলে, গত 3 বছরে শক্তিশালী হওয়ার জন্য আমি অনেক কিছু ত্যাগ করেছি। তখন ডিং বলে, আমাদের বিশ্বাস সেই যুদ্ধের পরে জিয়ামা সাম্রাজ্যের সবাই তোমার নাম জানবে। তখন ইয়ান বলে, ভাই, তোমাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবসময় আমার পাশে ছিলে আর আজকের জন্য সত্যিই অনেক ধন্যবাদ। এরপর তারা আবার লাল পানি খায়। এর মধ্যে ইয়ান ঘুমিয়ে পড়ে আর ডিঙানলি সেখান থেকে চলে যায়। অন্যদিকে নালান তার ক্ল্যানের বিস্টকে হারানোর চেষ্টা করে। নিচ থেকে ইউনজি সেটা দেখতে থাকে। তবে বোঝা যায় ইউন আসলে মনে মনে ইয়ানের কথা ভাবছে। অন্য পাশে নালান বিস্টের সাথে যুদ্ধ করলেও তাকে হারাতে পারে না। তখন ইউন বলে, বিস্টকে মারতে হলে তার শরীরে একটা চিহ্ন আছে, সেইখানে আঘাত করতে হবে, তাহলেই বিস্টটা মারা যাবে। এরপর নালান আবার চেষ্টা করতে থাকে। একসময় সেই চিহ্ন খুঁজে পায়। তারপর সে আকাশে উঠে উইন্ড স্পিরিট সোর্স দিয়ে তার একটি তলোয়ারকে 3টি তলোয়ারে রূপান্তরিত করে। এরপর ধীরে ধীরে সেই বিস্টের উপর আক্রমণ করে। সবগুলো তলোয়ার বিস্টের শরীরে লাগে আর সাথে সাথেই সে ভ্যানিশ হয়ে যায়। এরপর নালান ইউনের কাছে গিয়ে বলে, মাস্টার, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু নিয়ে ভাবছো। তখন ইউন বলে, আমার আসলে কিছু কাজ আছে, তাই ক্ল্যান থেকে কিছুদিন বাহিরে থাকতে হবে। আর তুমি মনে রেখো, 1 মাসের মধ্যে ইয়ানের সাথে তোমার যুদ্ধ হবে, তাই সেই অনুযায়ী প্রস্তুতি নাও। তখন নালান বলে, আমি গত 3 বছর ধরেই প্রস্তুতি নিচ্ছি। তবে গতকাল বাবার একটা চিঠি পাওয়ার পর থেকেই মনটা খারাপ হয়ে আছে। চিঠিতে বাবা লিখেছে, দাদার শরীর থেকে এখনো শিয়ারিং পয়জন দূর করা যায়নি। আসলে 3 বছর আগে আমি ইয়ানের সাথে বিয়ে ভেঙে দেয়াতে দাদা অনেক কষ্ট পেয়েছিল আর সেই কষ্টে দুর্ঘটনাক্রমে এই পয়জনে আক্রান্ত হয়েছিল। এই কথা শুনে ইউন বলে, আচ্ছা, আমি ক্ল্যান ছেড়ে যাওয়ার আগে পিলকিংকে বলে যাব তোমার দাদাকে দেখতে, সে আমার কথা অবশ্যই রাখবে, তাই তুমি এটা নিয়ে চিন্তা করো না। তখন নালান মাস্টারকে ধন্যবাদ জানায়। অন্যদিকে ইয়ান মাইট ক্ল্যানের জন্য বের হয়। তখন ডিং বলে, ইয়ান, মনে রেখো
যতদিন জীবন আছে ততদিন আশা আছে, তাই কোনো কিছু নিয়ে হতাশ হবে না। এরপর ইয়ান হাসি মুখে ভাইদের বিদায় দিয়ে মাইটল্যান্ডের অকশন হাউসের উদ্দেশ্যে বের হয়ে যায়। অন্যদিকে আমরা ইয়ানের বাবাকে দেখতে পাই। 1 মাস পরে নালানের সাথে ইয়ানের যুদ্ধ হবে, তাই সে ইয়ানের সাথে দেখা করতে চায়। সেই কারণে সে কিছু সৈন্য নিয়ে বের হয়ে পড়ে। আর অন্যদিকে ইয়ান ও হাইবোডং পাখির জাহাজে ওঠে। তখন দেখা যায় ইয়ান আলকিমিস্টের পোশাক পরে আছে, কারণ মাইটল্যান্ডের অকশন হাউসে পিলের উপাদান পাওয়া যায়, আর সেখানে আলকিমিস্টদের বেশি গুরুত্ব দেওয়া হয়। এরপর হাইবোডং বলে, আমরা চাইলে আমাদের ফ্লাইং চি শক্তি দিয়ে উড়ে যেতে পারতাম, আর তাতে এই পাখির জাহাজের চেয়ে অনেক দ্রুত পৌঁছানো যেত। তখন ইয়ান বলে, সেইটা আমি জানি, কিন্তু আমার আত্মার পাওয়ার চলে যাওয়ার কারণে এখন আমি ফ্লাইং চি ব্যবহার করে শক্তি নষ্ট করতে পারবো না। আর তোমাকে অনেক ধন্যবাদ, কারণ তুমি না বললে আমি জানতামই না আত্মার পাওয়ার ফিরে আনা যায়। তখন হাইবোডং বলে, ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, আমি আমার লাভের জন্যই করেছি। তুমি আত্মার শক্তি ফিরে পেলে আমার পিল বানিয়ে দেবে, আমি অন্য কোনো আলকিমিস্ট দিয়ে এই পিল বানাবো না। আর এইভাবে মন খারাপ করে থাকলে কিছুই পারবে না। তখন ইয়ান হাসে আর হাইবোডংকে ধন্যবাদ জানায়। এরপর দেখা যায় সেই জাহাজে আরো অনেক আলকিমিস্ট আছে, আর তারা সবাই মাইটল্যান্ডের অকশন হাউসের দিকেই যাচ্ছে। এরপর কিছু ছেলের সাথে ইয়ানের ধাক্কা লাগে। তখন সেই ছেলেরা ইয়ানকে 2 লেভেলের আলকিমিস্ট দেখে অবাক হয়, কারণ এত কম বয়সে 2 লেভেলের আলকিমিস্ট কেউ হতে পারে না। এরপর একজন বলে, তুমি কি আলকিমিস্ট প্রতিযোগিতার জন্য যাচ্ছ? এই কথা শুনে ইয়ান কিছুটা অবাক হয়, কারণ সে জানেই না আলকিমিস্টদের প্রতিযোগিতা হতে যাচ্ছে। তখন ছেলেটা আবার বলে, কিছুদিন পরেই আলকিমিস্টদের প্রতিযোগিতা শুরু হবে, আর সেই প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটা আলকিমিস্টদের স্বপ্ন। তখন ইয়ানের মনে পড়ে সে যখন ব্ল্যাক রক সিটিতে গিয়েছিল এবং সেইখানে আলকিমিস্টের 2 লেভেলের প্রতীক পেয়েছিল, তখন ফুলার নামের মাস্টার তাকে এই আলকিমিস্ট প্রতিযোগিতার কথা বলেছিল। এরপর ইয়ান সেই ছেলেদের বলে, আমি এখনো সেই বিষয় নিয়ে কিছুই ভাবিনি। ঠিক সেই সময় অদ্ভুত পোশাকে কিছু লোকজন দেখা যায়। তাদের একজন ইয়ানের দিকে তাকিয়ে দেখে, তারপর সেইখান থেকে চলে যায়। তখন ইয়ান সেই ছেলেটাকে জিজ্ঞাসা করে, এই লোকগুলোকে? তখন ছেলেটা বলে, চুইয়ন সাম্রাজ্যের আলকিমিস্ট, তারাও সেই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। আসলে জিয়ামা সাম্রাজ্যের এই প্রতিযোগিতায় অন্য সাম্রাজ্যের আলকিমিস্টরাও আসে, তবে গত 7 বছর ধরে জিয়ামা সাম্রাজ্যই চ্যাম্পিয়ন হচ্ছে, আর আশা করি এবারও হবে। তখন ইয়ান বলে, বেস্ট অফ লাক। এরপর ইয়ান সেইখান থেকে চলে যায়। রাতে দেখা যায় ইয়ান মন খারাপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় এক পাশে অদ্ভুত এক ছায়ার মতো কিছু দেখা যায়। বোঝা যায় এই ছায়াটা আসলে কোনো আত্মা বা মানুষের রূপে আছে, আর সে তার চোখ দিয়ে ইয়ানের দিকে নজর করছে। এরপর অন্য দৃশ্যে অনেকদিন পরে আমরা সুনকে দেখতে পাই। সে ছায়াটা সুনের কাছে এসে বলে, ইয়ান আগামীকাল সকালে জিয়ামা সাম্রাজ্যে পৌঁছে যাবে। তখন সুন বলে, তার মানে ইয়ান 3 বছরের সেই চুক্তির জন্য সেইখানে যাচ্ছে। তখন ছায়াটা বলে, হতে পারে। আর কিছুদিন আগে এক যুদ্ধে ইয়ান 2টা স্বর্গীয় আগুন একসাথে করে বড় একটা দানবকে শেষ করেছিল। এই কথা শুনে সুন খুব খুশি হয় আর বলে, আমি জানতাম ইয়ান একদিন অনেক শক্তিশালী হবে। আর আমাকে বলো, ইয়ানের সাথে যে ডৌহুয়াং একজন আছে তার পরিচয় জানতে পেরেছো? তখন ছায়াটা বলে, তার নাম হাইবোডং, আর তাকে বরফের সাম্রাজ্য বলা হয়। সে জিয়ামা সাম্রাজ্যের 10 জন শক্তিশালী যোদ্ধার একজন। তবে একবার কুইন মেডুসার সাথে যুদ্ধ করার সময় কুইন মেডুসা তার শরীরে একটা সিল দিয়েছিল, যার ফলে তার শক্তি কমে গিয়েছিল। আর সেই সিল ভাঙাতে ইয়ান হাইবোডংকে সাহায্য করেছিল। তারপর থেকেই হাইবোডং তার সাথে আছে। আর তুমি বলেছিলে ইয়ানের শরীরে একটা আত্মা আছে, সেইটা ঠিক। আর সেই আত্মা জানে আমি ইয়ানকে ফলো করছি, কিন্তু আত্মা ইয়ানকে কোনোদিন বলেনি, কারণ সে এখন ঘুমিয়ে আছে। এইখানে আমরা বুঝতে পারি সুন ইয়ানের খোঁজ রাখার জন্যই এই ছায়াটিকে পাঠিয়েছে। তবে ইয়ানের মাস্টার এই আত্মার ব্যাপারে জানে, কিন্তু এখন বলতে পারছে না, কারণ সে সরাসরি ইয়ানের সাথে কথা বলতে পারছে না, কারণ মাস্টারের আত্মা ঘুমন্ত অবস্থায় আছে। তাই এই বিষয়টা জানলেও বা বুঝলেও ইয়ানকে সরাসরি জানাতে পারছে না। এরপর সুন বলে, আত্মা যদি ঘুমিয়ে থাকে তাহলে ইয়ান মিস্টি ক্লাউড সেক্টরের সাথে সে যুদ্ধ হেরে যাবে, আর এতে ইয়ানের মন খারাপ হবে। তাই সব সময় তার উপর নজর রাখতে হবে, আর তার শক্তি কেমন তা পর্যবেক্ষণ করে দেখতে হবে। তখন ছায়াটা বলে, মিস্টি ক্লাউড সেক্টরের প্রধান ইউনিয়নের সাথে ইয়ানের মনে হয় একটা সম্পর্ক আছে। এই কথা শুনে সুন খুব রেগে যায় আর বলে, তুমি ভুল ভাবছো, এমনটা হবে না। এরপর ছায়াটাকে চলে যেতে বলে। এরপর সুন মনে মনে বলে, ইয়ান, আমি জিয়েনানান একাডেমি থেকে তোমাকে অনেক মিস করেছি। অন্যদিকে ইয়ান আর হাইবোডং মাইটল্যান্ডে আসে। এই ক্ল্যান দেখে ইয়ান অবাক হয়ে বলে, ইউটান সিটির তুলনায় মাইটল্যান্ড অনেক ভালো। তখন হাইবোডং বলে, মাইট পরিবার জিয়ামা সাম্রাজ্যের 3টি পরিবারের একটি, আর মাইট পরিবারের অনেক ইতিহাস আছে। এরপর তারা পিল বিক্রির কেন্দ্রে ঢোকে। তখন হাইবোডং বলে, সামনে যা দেখছো
এগুলো তেমন দামি পিল না। আসলে এই জায়গায় 4 ভাগে ভাগ করা হয়েছে। এদের মধ্যে টিয়ানে সবচেয়ে দামি পিল পাওয়া যায়। এইসব কথা শুনে ইয়ান বলে, হাইবোডং তুমি এত সবকিছু বিস্তারিত কিভাবে জানো? তখন হাইবোডং কিছুই বলে না, শুধু সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু গার্ডরা তাদের ভেতরে যেতে দেয় না, কারণ তাদের কাছে আমন্ত্রণ কার্ড ছিল না। সেই সময় লেইলি নামের একটা ছেলে তার সাথে একটা পাখি নিয়ে সেইখানে আসে। সে ইয়ানকে নিয়ে মজা করে আর বলে, কত টাকা নিয়ে এসেছো? তখন ইয়ান বলে, প্রায় 2 লাখ টাকা আছে। এই কথা শুনে লেইলেই হাসতে হাসতে বলে, এই অল্প টাকা নিয়ে নিলামঘরে যাওয়ার দরকার নেই, এইখান থেকেই চলে যাও। সেই সময় হাইবোডং অনেক রেগে যায়, তবে ইয়ান তাকে থামিয়ে বলে, এই রকম ফাজিল ছেলের সাথে রাগ করো না। এই কথা শুনে লেইলেই রেগে যায় আর গার্ডদের বলে, তাদের বন্দি করো। তখন গার্ডরা এগিয়ে আসে। ঠিক সেই সময় অন্যদিক থেকে ইয়াফেই নামের একটা মেয়ে আসে। এই মেয়েটার সাথে ইয়ানের আগে থেকেই পরিচয় আছে। শাওয়ান পরিবারের সাথে সবসময় মাইট পরিবারের একটা সম্পর্ক ছিল, সেই হিসাবে ইয়াফের সাথে ইয়ানের বাবারও পরিচয় আছে। তাদের মধ্যে যে সম্পর্ক আছে সেটা এই সিরিজের প্রথম ভার্সনে দেখানো হয়েছে। আমি সরাসরি নতুন ভার্সন নিয়ে কাজ করছি, তাই আগের ভিডিওগুলোতে ইয়াফেইকে দেখানো হয়নি। তবে এতটুকু জানা থাকলেই হবে, ইয়াফের সাথে শাওয়ান পরিবারের একটা ভালো সম্পর্ক আছে। এরপর ইয়াফেই ইয়ানকে দেখে অবাক হয়ে বলে, সেই 3 বছর আগে তোমাকে দেখেছিলাম, আর এখন কত পরিবর্তন হয়ে গেছো। তখন ইয়ান বলে, তুমি আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছো। এরপর ইয়াফেই তাদের নিয়ে নিলামঘরের দিকে যেতে থাকে। তখন পেছন থেকে পাখিটা লেইলেইকে বলে, তুমি এই ছেলেটার কাছে হেরে গেছো। এই কথা শুনে লেইলি অনেক রেগে যায়। পথে যেতে যেতে হঠাৎ ইয়াফেই বসে ইয়ানকে ধন্যবাদ জানায়, কারণ 3 বছর আগে একবার ইয়ান তাকে একটা পিল দিয়েছিল। তখন ইয়ান বলে, ইয়াফেই থাকুক, এইসবের দরকার নেই। তখন ইয়াফেই লক্ষ্য করে ইয়ান বেশ লজ্জা পাচ্ছে, যদিও ইয়ান আগে এমন ছিল না, আর ইয়ান এখন 2 লেভেলের আলকেমিস্ট হয়েছে। এইটা দেখে ইয়াফেই বলে, বাহ, তুমি অল্প বয়সেই 2 লেভেলের আলকেমিস্ট হয়ে গেছো। তখন ইয়ান বলে, আমার ভাগ্য ভালো ছিল। আর তুমি কি এই নিলামের দায়িত্বে আছো? তখন ইয়াফেই বলে, তোমার এই কথাটা শুনে খুব কষ্ট পেলাম। আসলে আমি অন্য ক্ল্যানের হওয়ার কারণে মাইট ক্ল্যানের প্রধান সরাসরি আমাকেই দায়িত্ব দেয় না। আমি সহকারী হিসেবে আছি, কিন্তু তারপরও আমার এইখানে অনেক ক্ষমতা আছে, আর আশেপাশের শক্তিশালী মানুষের সাথে আমার পরিচয় আছে। তখন ইয়ান বলে, আমি তোমার সাথে আলাদা বসে কথা বলতে চাই। তখন ইয়াফেই তাকে একটা ঘরের দিকে নিয়ে যেতে থাকে এবং বলে, ইয়ান, আমি এখন রোজে লেভেলে আছি। তোমার শরীরের গন্ধ থেকে বলতে পারি তুমি অনেক মানুষ হত্যা করেছো, আর এই গন্ধটা অনেকটা মাইটল্যান্ডের প্রধানের শরীরের মতো। একসময় সে যুদ্ধের মধ্যে লাশের পাহাড় থেকে বেঁচে ফিরে এসেছিল। ঠিক সেই সময় লেই সেইখানে এসে বলে, ইয়াফেই, তুমি মনে হয় ভুলে গেছো, আমাদের অফিসে বাইরের লোক আসার অনুমতি নেই, আর তুমি তো আমাদের ক্ল্যানের হয়ে কাজ করো, তাই চাইলেই ইচ্ছে মতো কিছু করতে পারো না। আর এই লোকগুলোকে দেখলেই বোঝা যায় তারা গরিব। তখন পাখিটাও বলে ওঠে, গরিব গরিব। এরপর ইয়াফেই বলে, লেই, তারা আমার মেহমান, তাই যদি কোনো সমস্যা হয় তার জবাব আমি দেব। এরপর ইয়ানকে নিয়ে সামনে এগোতে থাকে। তখন লেইলেই প্রথমে ইয়ানকে নিয়ে বাজে কথা বলে, কিন্তু ইয়ান কিছুই বলে না। কিন্তু এরপর লেইলেই ইয়াফেইকে নিয়ে বাজে কথা বলে, আর তখন ইয়ান অনেক রেগে যায়। ইয়াফেই তাকে বাধা দিয়ে বলে, লেইলি একজন ডৌসি লেভেলের 1 স্টার যোদ্ধা, তাই তার সাথে যুদ্ধ করতে যেও না। কিন্তু ইয়ান কোনো কথা শোনে না। এরপর ইয়ান তার চিশক্তি দিয়ে লেইলেইকে একটা ঘুষি মারে। লেইলেই অনেক দূরে গিয়ে পড়ে যায়, আর তখন তার খাঁচার পাখিটা উড়ে যায়। এরপর সেইখানে কিছু গার্ড আসে। এরপর লেইলেই অনেক রেগে গিয়ে তার চিশক্তি সক্রিয় করে বলে, ইয়াফেই তোমার সাথে আছে, কিন্তু তারপরও আজ তোমাকে আমি মেরেই ফেলবো। এইটা বলে সে তলোয়ার নিয়ে আক্রমণ করে। ইয়ান খুব স্বাভাবিকভাবেই সেই আক্রমণ বারবার প্রতিরোধ করে, কিন্তু লেইলেই কোনোভাবেই থামে না। সে একটার পর একটা আক্রমণ করতেই থাকে। এক পর্যায়ে একটি আক্রমণ ইয়াফেইয়ের দিকে চলে যায়। তখন ইয়ান দ্রুত ইয়াফেইকে বাঁচায়। এই দৃশ্যটা ছিল দেখার মতো। এরপর লেইলেই আবার তার চিশক্তি নিক্ষেপ করে তাদের দিকে। তখন ইয়ান তলোয়ার নিয়ে একে একে সব আক্রমণ প্রতিরোধ করে আর লেইলেইকে আঘাত করে। তখন সেই আঘাতে লেইলেই দরজার মধ্যে ছিটকে পড়ে যায়। এরপর হাইবোডং ইয়ানকে বলে, এই ছেলেটাকে মেরেই ফেলো। তখন ইয়ান বলে, মারবো না, কারণ আমরা তাদের ক্ল্যানে এসেছি, আর আমি চাই না ইয়াফেই কোনো ঝামেলায় পড়ে। এরপর তারা 3 জন অফিস রুমে যায়। তখন ইয়ান ইয়াফেইকে বলে, দেখে মনে হচ্ছে লেইলেই এর পরিবারের সাথে তোমার সম্পর্ক খারাপ। তখন ইয়াফেই বলে, লেইলেই আমার উপরে বাজে নজর দিয়ে রেখেছে, আর তার দাদা এই ক্ল্যানের প্রধানের কাছের লোক, তাই তার দাদাই নিলাম ঘরের দায়িত্বে আছে। আমি তাকে এড়িয়ে চলার চেষ্টা করি, কিন্তু তারপরও এমন অবস্থায় পড়তে হয়। আচ্ছা, এগুলো বাদ দাও,
এখন বলো তুমি কেন এখানে এসেছো? তখন ইয়ান বলে, আমার কিছু জাদুকরি উপাদান লাগবে, এগুলো দিয়ে আমি আত্মার শক্তি ফিরিয়ে আনবো। তখন ইয়াফেই বলে, আমি এখনো আমাদের নিলাম ঘরে এই ধরনের উপাদান দেখিনি, সরাসরি আমাদের এইখানে এই উপাদান পাওয়া যায় না। এই কথা শুনে ইয়ান হতাশ হয়ে যায়, কারণ সে অনেক বড় আশা নিয়ে এসেছিল। তখন হাইবোডং বলে, মাইটের অকশন হাউসের নেটওয়ার্ক অনেক বড়, তাই হয়তো অন্য কোনো জায়গা থেকে তুমি এই উপাদানগুলোর ব্যবস্থা করতে পারবে। তখন ইয়াফেই বলে, অবশ্যই আমি চেষ্টা করব, আর যখনই পাবো আমি তোমাদের জানাবো। এরপর হাইবোডং তার পিল বানানোর উপাদানের লিস্ট ইয়াফেইকে দিয়ে জিজ্ঞাসা করে, এগুলো এখানে আছে কিনা। তখন ইয়াফেই দেখে বলে, 4টা উপাদান আছে, তবে এগুলোর দাম অনেক বেশি পড়বে। তখন হাইবোডং একটা পার্পল কার্ড বের করে। এই কার্ড দেখে ইয়াফেই অবাক হয়ে যায়, কারণ এটা ভিআইপি কার্ড, আর এই কার্ড শুধু ডৌওয়াং লেভেলের যোদ্ধারাই পেতে পারে। এই ভিআইপি কার্ড থাকলে 30% ডিসকাউন্ট দেওয়া হয়। এরপর ইয়াফেই তার অন্য একজনকে সেই উপাদানগুলো নিয়ে আসার দায়িত্ব দেয়। এর একটু পরেই লেইলের দাদা লেইও সেইখানে আসে। মাইটল্যান্ডের প্রধানের পরেই লেইউ এর অবস্থান, আর লেইউ এই নিলাম ঘরের দায়িত্বে আছে। ঠিক সেই সময় ইয়াফেইকে একটা মেয়ে এসে জানায়, সেই 4টা উপাদান লেই নিয়ে আসতে নিষেধ করেছে, আর বলেছে এগুলো অন্য একজনের জন্য রিজার্ভ করে রাখা হয়েছে। এই কথা শুনে ইয়ান বলে, তোমরা ক্ষমতার অপব্যবহার করছো। তখন লেই দাদার পেছন থেকে বলে, দাদা ওই ছেলেটা আমার সাথে খারাপ ব্যবহার করেছে। তখন ইয়াফেই বলে, এই উপাদানগুলো অনেকদিন ধরেই আমাদের নিলাম ঘরে পড়ে আছে, আর এইগুলো অন্য কেউ রিজার্ভ করে রাখিনি, তাই এইভাবে উপাদান রেখে দিলে আমাদের অসম্মান হবে। তখন লেইউ বলে, যখন তুমি এই জায়গার দায়িত্বে থাকবে তখন এসব চিন্তা করো, এখন আমি দায়িত্বে আছি তাই আমি চিন্তা করব। আর তোমার সামনে লেইলিকে তারা মেরেছে, এরপর পার্পল কার্ড দিয়েছে, এই সব মিলিয়ে তাদের সঠিক মানুষ মনে হচ্ছে না। এই বিষয় পরের মিটিং এ আলোচনা হবে, আর তোমাকে এইখান থেকে বের করে দেওয়া হবে। তখন ইয়ান ফেইকে বলে, এসব নিচু লোকের কথায় তুমি চিন্তা করো না। ঠিক সেই সময় হাইবোডং চা খেতে খেতে বলে, তোমাদের মাইটের প্রধান অকেস্ট্যাংশন এখনো বেঁচে আছে নাকি মরে গেছে? এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ফেই মনে মনে ভাবে, আসলে মাইটল্যান্ডের প্রধান জিয়ামা সাম্রাজ্যের 10 জন যোদ্ধার একজন, আর এই লোকটা তার নাম ধরে এইভাবে কথা বলছে। ঠিক তখন লেইও বুঝতে পারে হাইবোডং সাধারণ কেউ না, তাই সে মাথা নত করে তার সামনে আসে। তখন হাইবোডং বলে, তুমি আমার সাথে কথা বলার চেষ্টা করো না, আমার চা বরফে জমে যাওয়ার আগে টেবিলে সেই 4টা উপাদান দেখতে চাই, না হলে তোমাদের অকেজো করে দেব। ঠিক সেই সময় লেইলেই হাইবোডং এর সাথে চিৎকার করে কথা বলে। তখন হাইবোডং একটা বরফের ছুরি বানিয়ে লেইলের দিকে ছুঁড়ে মারে। তখন তার দাদা দ্রুত সামনে এসে দাঁড়ায়, আর সেই আঘাত প্রতিরোধ করে। তবে আঘাত প্রতিরোধ করার পরেও দেখা যায় সে আহত হয়েছে। অন্যদিকে জিয়াসিং তিয়ান হাইবোডং এর এই আক্রমণের শব্দ শুনতে পায়। এরপর হাইবোডং বলে, তোমরা যদি কিছুক্ষণের মধ্যে আমার উপাদান না নিয়ে আসো তাহলে ট্যাংশন নিজে এসেও তোমাদের বাঁচাতে পারবে না। এরপর তারা সেইখান থেকে উপাদান আনতে চলে যায়। এইদিকে ইয়াফেই হাইবোডং এর সেই কার্ড ফেরত দিয়ে বলে, প্রধানের সাথে যেহেতু তোমার ভালো সম্পর্ক আছে তাই এই কার্ড লাগবে না, কিন্তু হাইবোডং ফেরত নেয় না, তবে ইয়াফেই অনেক টাকা ডিসকাউন্ট করে দেয়। এরপর লেইউ সব উপাদান নিয়ে আসে আর হাইবোডংকে দেয়। হাইবোডং উপাদানগুলো না দেখেই নিজের কাছে রেখে দেয়। তখন ইয়ান বলে, একবার দেখে নিলে ভালো হতো না? এরপর হাইবোডং রাগী চোখে লেইউর দিকে তাকায়। তখন লেইউ বলে, বিশ্বাস করো সব উপাদান ঠিক আছে। এরপর হাইবোডং ইশারা দিয়ে তাকে চলে যেতে বলে। ঠিক সেই সময় নালান ইয়াফে এর সাথে দেখা করতে আসে। তখন ইয়ান আর হাইবোডং সেই অফিসের একপাশে লুকিয়ে তাদের কথা শুনতে থাকে। আর এইখানে এই পর্বের পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে।